ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম গল্প পুঁই মাছা এটা নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে যাওয়ার আগে লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। গল্পটি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে। তিনি তার জীবনের বেশ কিছু উপন্যাস, ছোট গল্প রচনা করেছেন, তার মধ্যে অন্যতম পথের পাঁচালী, এছাড়াও আরণ্যক, বিপিনের সংসার, ইছামতি, এগুলো তার বিখ্যাত উপন্যাসের মধ্যে অন্যতম। তিনি বেশ কিছু গল্প সংকলনও করেন, তার মধ্যে মৌরি ফুল, মেঘমল্লার, তাল নবমী, ক্ষণভঙ্গুর, এগুলো বিখ্যাত। তিনি কিশোর সাহিত্যেও কিন্তু রচনা করেছেন, চাঁদের পাহাড়, হীরামানিক জলে, অভিযাত্রিক ইত্যাদি। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছিলেন 1950 সালে। তার এই যে পুঁই মাছা গল্পটি, এই গল্পটি কিন্তু মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার গল্পে আসা যাক। সহায় হরি চাটুজ্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটিকি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটিকি ঘটি বাহির করিয়া দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায়হরি চাটুজ্যে একজন দরিদ্র ব্রাহ্মণ, তার স্ত্রী অন্নপূর্ণা তার স্ত্রীকে বলছেন যে তারক্ষুড়ো গাছ কেটেছে, সেই গাছ থেকে যে রস, সেই রস আনার জন্য একটা বাটির প্রয়োজন। শীতের সকালে নারিকেল তেল জমে গেছে এবং সেই নারিকেল তেল বের করার জন্য স্ত্রী অন্নপূর্ণা কাঠি দিয়ে পুড়ে তার চুলে লাগানোর জন্য সেই কাঠি দিয়ে তেল বের করার চেষ্টা করছে। সেই মুহূর্তের ঘটনা। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাইয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? ঠাউরেছে অর্থাৎ ঠিক করেছ। ঠাউরেছ শব্দের অর্থ হলো ঠিক করা। স্ত্রী অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনের ভীতির সঞ্চয় হইল। ইহা যে ঝড়ের অব্যাহতির পূর্বের আকাশের স্থিরভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না। অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? এখানে বড় মেয়ে বলতে খেন্তির কথা বলা হচ্ছে। এই খেন্তি হলো আলোচ্য গল্পের মূল চরিত্র। তো গল্পটি এই খেন্তিকে নিয়েই আবর্তিত হয়েছে, মূল চরিত্র খেন্তি।
তার পিতা এরপর বলছে, সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? এরপরে তার স্ত্রী অন্নপূর্ণা উত্তর দিচ্ছে, কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি? কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। বাগদি দুলে, এখানে একটা শব্দ পেলে, বাগদি দুলে। বাগদি দুলে কি? বাগদি এবং দুলে দুটো কিন্তু পদবী। বাগদি হচ্ছে বিশেষ করে আর্য দ্রাবিড় বংশোদ্ভূত এক জাতি, আর দুলে হচ্ছে বাংলাতে আগে, গ্রাম বাংলাতে আগে যে পালকির প্রথা প্রচলিত ছিল, সেই পালকি যারা চালাতো তাদেরকে বলা হতো দুলে। পরবর্তীকালে উত্তরবঙ্গের পালিয়া জাতির মানুষেরা এই পালকি নিয়ে যাওয়াকে মূল পেশা করে নিয়েছিলেন, তাই এদের পরিচিত পদবী পরবর্তীকালে হয়ে উঠেছিল কিন্তু দুলে। সমাজ থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। চণ্ডী মণ্ডপ অর্থাৎ ঠাকুর দালান, যেখানে গ্রামের যে বারোয়ারি পুজো পাঠ বা কোনো পঞ্চায়েতের বৈঠক, সেই জায়গাতে উদ্যোগ নেওয়া হতো। পঞ্চায়েত বৈঠক, তারপর আড্ডা, এ সমস্ত যেখানে করা হতো সেটাই হলো চণ্ডীমণ্ডপ। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও কি উৎসর্গ করা মেয়ে? উৎসর্গ শব্দের অর্থ হলো উৎসর্গ করা, অর্থাৎ পরবর্তীকালে আমরা জানব যে খেন্তি কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছিলো এবং বিয়েতে একটা অনুষ্ঠান হয় যেটা আশীর্বাদ, অর্থাৎ আশীর্বাদ হয়ে গিয়েছিল, তাই অপরের কাছে তিনি উৎসর্গকৃত হয়ে গিয়েছিলেন বলে এখানে উৎসর্গ শব্দটা ব্যবহার করা হয়েছে। গল্পটি কিন্তু সাধু ভাষাতে রচিত, তাই শব্দগুলো একটু অন্য টাইপের, আমাদের চলিত ভাষায় শব্দ, তার সাথে কিন্তু কোনো মিল নেই। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে? সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, ধাড়ি মেয়ে হচ্ছে অর্থাৎ অনেক বয়স হয়ে গেছে এমন অর্থে ধাড়ি কথাটা কিন্তু ব্যবহার করা হয়। আর এখানে মুরদ শব্দের অর্থ হলো পৌরুষ বা সামর্থ্য। তারপর বলেছে, দেখো, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? খেন্তির বয়স দিনকে দিন বাড়ছে, 15 বছর, 15 বছরের মেয়ে। তো সহায়হরি সেই সময়ে, মানে সেই আমলে মেয়ের বয়স যদি 10-12 বছর হয়ে যেত, তোমরা জানো যে বাল্যবিবাহ প্রচলিত ছিল 10-12 বছরেই কিন্তু, এবং তার কম বয়সী মেয়েদের কিন্তু বিয়ে হয়ে যেত। সেখানে দাঁড়িয়ে 15 বছরের এখানে হচ্ছে খেন্তির বয়স হয়ে দাঁড়িয়েছে। তো লোকলজ্জার ভয়ে
তার পিতা সহায়হরি কিন্তু খেন্তির বয়সটা কমিয়ে লোককে বলে বেড়ায়। পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেওয়ার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? তখন রাগের সুরে স্ত্রী অন্নপূর্ণা বলছেন যে তার যে মেয়ে খেন্তি তাকে বিয়ে দেওয়ার কোনো উদ্যোগই তার স্বামী নেয় না, তাই বলে কি সে পাত্র অর্থাৎ পাত্র, বিয়ের যে পাত্র সেটা কি খুঁজতে যাবে? ও কি নিজেই যাবে? সেটাই বলছে স্ত্রী অন্নপূর্ণা। তারপর সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এই যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে। পিছনে লইয়া বাড়ি ঢুকিলা তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলো মোটা ও হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনাইয়াছে। খেন্তি যে 14-15 বছরের মেয়ে, সে খুব সাধারণ এবং অল্পই সন্তুষ্ট একজন কিশোরী বালিকা। সে কি করেছে, সে কারো উঠোনের কোনো এক জঙ্গল থেকে পুঁই ডাঁটা, যেটা মোটা হলদে, খাওয়ার মতন নয়, অর্থাৎ চলতি ভাষাতে বলতে গেলে বুড়া হয়ে গেছে, এই জাতীয় পুঁই শাকটা সে খাওয়ার জন্য কিন্তু তুলে এনেছে। ছোট মেয়ে দুটোর মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ, অর্থাৎ এই যে প্যারাটাতে কিন্তু খেন্তির চেহারার আমরা বিবরণ পাব। কি বলেছে দেখো, বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। মুখনা খুব বড়, চোখ দুটো ডাগর, অর্থাৎ বড় বড় দুটো চোখ, এবং ও শান্তা সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগ ঐতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। প্রাগ ঐতিহাসিক যুগ অর্থাৎ বহু বছর আগের যুগের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, পূর্বযুগ বা বর্বর যুগের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, যেটার আদি ইতিহাস এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, পশ্চাৎবর্তিনী শব্দের অর্থ হল পিছনে বা পিছনে বিদ্যমান বা পিছনে আসছে এমন, অর্থাৎ তার হাতটা, তার পিছন হাতে হচ্ছে পুঁই পাতা নিয়ে সে সামনের দিকে হচ্ছে মেলে ধরে বলল যে, চিংড়ি মাছ বাবা গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। লাইনগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি সহায়হরি অত্যন্ত দরিদ্র শ্রেণীর মানুষ এবং প্রচুর ধার দেনা কিন্তু বিভিন্ন লোকের কাছে রয়েছে। তো গয়াবুড়িও কিন্তু একজন যার কাছে 2 পয়সা ধার
কোনো এক সময়তে নিয়েছিল সেটা কিন্তু পরিশোধ এখনও পর্যন্ত করেনি। আর খেন্তি যে মোটা মোটা পুঁই শাকগুলো, হলুদ রঙের পুঁই শাকগুলো যে নিয়ে এসেছিলো সেটা হলো রায়কাকার উঠোন থেকে কিন্তু নিয়ে এসেছিল। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্ত্যই তোমাকে তাড়া দিয়েছে? পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি। মেয়ে বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাস। ফেলো বলছে, ওসব ফেলা। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাইয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করি তো। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলিয়া লইয়া খিড়কির ওই মুখে চলিল। ছোট মেয়ের নাম হচ্ছে রাধি, পরবর্তীকালে আমরা পাব। আর কলের পুতুল বলতে বোঝাচ্ছে যে সমস্ত কিছু কারো কথা মতো, অর্থাৎ অন্যের অধীনে কাজ করে, কারো মানে যে যেটা বলবে সে সেটাই করবে, এরকম ব্যক্তি অপরের নির্দেশ মেনে কাজ টাজ করে, সেটাকে বলা হয়ে থাকে কলের পুতুল। আচ্ছা, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলো ডাটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়হরি ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায়হরি আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছ, ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং কিছু একটা বলতে গেল, আটকে গেল। সহায়হরিও কিন্তু স্ত্রী অন্নপূর্ণাকে দেখে ভয় পায়। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তাহার দিকে চাইয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? নোলা অর্থাৎ লোভ, জীবের জল, সেটা কিসের? গাল দিচ্ছে স্ত্রী অন্নপূর্ণা। এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2টো পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায়হরি বড় মেয়ের মুখের দিকে চাইয়া দেখিলেন তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হলো। তার অর্থাৎ সহায়হরির মনে এখানে বড় কষ্ট হলো। মেয়ের প্রতি মায়ের এমন দুর্ব্যবহার দেখে পিতা সহায়হরির মনে বড্ড কষ্ট হলো। কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন, অর্থাৎ দরজা দিয়ে সহায়হরি কিন্তু কিছু না বলে বেরিয়ে চলে গেল স্ত্রীর ভয়ে। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। এখানে খেন্তির কিন্তু খাদ্য রসিকতার আমরা পরিচয় পাচ্ছি। সে কিন্তু খুব খেতে ভালোবাসত। অরন্ধনের পূর্বদিন, এই লাইনটার মাধ্যমে বোঝা যাচ্ছে কোনো কোনো সময় সহায়হরির কিন্তু
একবেলা না খেয়েই দিনটা কাটত। অরন্ধন হচ্ছে রান্না না হওয়া। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়া ছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। পরবর্তীকালে অন্নপূর্ণা মনে দয়া হয় এবং সে চুপচুপ করে কিন্তু কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি খেন্তির জন্য এবং তার পরিবারের জন্য কিন্তু রান্না করেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিলা কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপাইতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো এবং একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো।